মানুষ স্থির করে নিয়েছেন তারা তৃণমূল নামক এই অসুখ থেকে এই রাজ্যবাসীকে মুক্ত করে দেবেন। মানুষ জানেন এটাই শেষ সুযোগ, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পশ্চিমবঙ্গের আপামর জনতার সঙ্গবদ্ধতা বাঁচিয়ে রাখবার জন্য আমরা আপনাদের মাঝখানে এসেছি নতুন কোনো কথা বলতে নয়। 2011 সালে রাজ্যে একটি তথাকথিত রাজনৈতিক পালাবদল হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করব। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন বন্ধ কারখানার দরজার তালা রাতারাতি খুলে দেওয়া যাবে না। মানুষ জানতেন প্রত্যেকটা ব্লকে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না। মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে তড়িঘড়ি রাজনৈতিক সংঘর্ষ থেকে মুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন, কারণ ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষ নিজের মতো করে কথা বলতে চায়, নিজের মতো করে প্রতিবাদ করতে চায়। মানুষ চায় সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে। মানুষ চায় তার মনের কথা, তার ছোট ব্যথা প্রকাশ্যে মানুষের সামনে তুলে ধরতে। কিন্তু যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘ 15 বছর ধরে আছে, নির্বাচন তাদের কাছে কোনো চয়েস নয়, নির্বাচন তাদের কাছে কম্পালশন। একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রমণ করে, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, একটা রাজনৈতিক দল যে যার নামে সরকার পরিচালনা হচ্ছে সেই রাজ্যপালকে বিধানসভায় আসার জন্য আগাম পারমিশন নেবার কথা বলে, একটা রাজনৈতিক দল যারা রাষ্ট্রপতিকে সরাসরি তার শরীরের রং নিয়ে পর্যন্ত আলোচনা করে, আজকে সেই রাজনৈতিক দলের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গ শাসন করা। আরে ব্যারাকপুরের মাটি তো ঐতিহাসিক মাটি, আমাদের এই অঞ্চলের মাটি বহু রাজনৈতিক গণ আন্দোলনকে স্পর্শ করেছে। ব্যারাকপুর দীর্ঘদিন ধরে অশান্ত, কিন্তু ব্যারাকপুরের বিভিন্ন জায়গাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করে দেয়া হয়েছে। আমাদের এখানের যিনি বিধায়ক রাজনীতিতে সদ্য পা রেখেছিলেন 2021 সালে, নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে একটি মূর্তিতে মালা পরাতে গেলেও তিনি আক্রমণের শিকার হচ্ছেন, তার উপরেও বোমা ছোড়া হচ্ছে। আমরা কোন পরিস্থিতি তৈরি করে দিয়েছি গোটা রাজ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসে পড়েছেন ধর্নায়। তার দাবি একটাই, এজেন্ডা একটাই, মৃত ভোটারদের রাখতে হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হবে, ভুয়ো ভোটারদের রাখতে হবে, রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে হবে, তবেই তিনি মঞ্চটাকে ধর্ণা মঞ্চ থেকে উঠবেন। আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সময় আসন্ন, তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, এটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন সময় শেষ, তাই তিনি এখন বসেছেন, বলছেন আমি উঠবো না, আমাকে কেউ ওঠাতে পারবে না। আমরা বলছি প্র্যাকটিস শুরু করে দিন, আগামী কয়েক বছর অনেক ধর্নায় আপনাকে বসতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বিরোধী দলনেতার আসনে দেখতে চাই, অবশ্যই বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? ব্যাসদেব মহাভারতে একজনের বেশি ধৃতরাষ্ট্রকে রাখবার সাহস দেখাননি। মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আজকে 10 জন ধৃতরাষ্ট্র তৈরি করে দেয়া হয়েছে। আমরা ছোটবেলায় বিস্কিট কোম্পানির অ্যাড শুনেছি, দাদু খায় নাতি খায়। মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন ভোটার লিস্টে, দাদুও খাবে নাতিও খাবে। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি,
কি অসামান্য কম্বিনেশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর, মানে 9 বছর থেকেই কাজ শুরু করেছেন। ভাবা যায় এরা কি একটু পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পেতে পারে না? আজকে এদের নিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচন করছে তৃণমূল কংগ্রেস। এই ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে 1946 সালে কিছু মানুষ আওয়াজ তুলেছিল, কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा। আজকে সেই রাজনৈতিক দলকে সমর্থন করেছিল এই তড়িৎ বাবুদের পার্টি। তারা আবার বলেছিলেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। তাদের বড় নেতা গঙ্গাধর বাবু থিসিস তৈরি করে বলেছিলেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, তাই মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তারা যদি ভারতবর্ষের মধ্যে একটা সেপারেট মুসলিম স্টেট চায়, সেই স্টেট তাদের দিতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের কে যারা একদিন ভাগ করেছিল, এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল, তারাই আবার এখন পশ্চিমবঙ্গে ঘুরে আসছে। তারা আমাদের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদল, সমস্ত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আজকে তারা আজকে বিহার ঝাড়খণ্ডের অবস্থাও পরিবর্তন করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচন তৃণমূলের বিসর্জন শুধু এ কারণেই নয়, পশ্চিমবঙ্গ বাঁচবে কিংবা পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আজকে সারা দেশের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে এই সীমান্তের কারণে। আমাদের সঙ্গে বাংলাদেশের 4007 কিলোমিটারের বর্ডার আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত 2214 কিলোমিটার। এই 2214 কিলোমিটারের মধ্যে 562 কিলোমিটারে আজকে কোনো ফেন্সিং নেই, আনফেন্সড হয়ে আছে, কারণ রাজ্য সরকার কোনো জমি দিতে পারেনি। কেন্দ্রে যে সরকারটা চলেছে ভারত সরকার, পশ্চিমবঙ্গের যে আপনাদের এই অঞ্চলের অসংগঠিত শ্রমিক যারা ছোট ইলেকট্রিশিয়ানের কাজ করেন, মোটর সাইকেল রিপেয়ার করেন, সাইকেল সারান, যারা ছুতোর মিস্ত্রির কাজ করেন, যারা প্লাম্বারের কাজ করেন, 7.5 লক্ষ মানুষ আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়। রাজ্য সরকার বাস্তবায়িত হতে দেয়নি শুধুমাত্র ভেন্ডেটা পলিটিক্সের কারণে। 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে, কারণ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দেয়নি। একটা সরকার দৈনন্দিন শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার মধ্যে দিয়ে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করবার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গকে একটা চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার আপনাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করবে। একটা সময় ছিল এই ব্যারাকপুরে মানুষ আসতো কাজের খোঁজে বিহার উত্তরপ্রদেশ থেকে। আজকে ব্যারাকপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ চলে যাচ্ছে। বাঙালির পরিচয় আজকে বাঙালি পরিযায়ী, ছাত্র পরিযায়ী, মেধা পরিযায়ী, শিক্ষক পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শ্রমিক পরিযায়ী। যে বর্ধমান জেলার রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলার কৃষকরা বর্ধমান ছেড়ে ভারতবর্ষের অন্য প্রান্তে গিয়ে ধান কাটার কাজ করছে। আমরা ধান উৎপাদনে ছিল 1 নম্বরে, এখন আমরা 3 নম্বরে পৌঁছে গেছি। আমাদের এখানে তেলেঙ্গানা আমাদের উপরে চলে গিয়েছে, আজকে ওখানেও আমরা 3য় স্থান অধিকার করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়দের পার্টি ইউপিএ সরকার পাটের সংগ্রহ মূল্য রেখেছিল কুইন্টাল 2400 টাকা। আর আজকে সাম্প্রতিককালে পাট চাষীদের পাশে দাঁড়ানোর জন্য, এই ব্যারাকপুরের জুট মিলগুলোর পুনরুজ্জীবনের জন্য পাটের সংগ্রহ মূল্য 5925 টাকা করে দিয়েছেন। 147% বৃদ্ধি এই সরকারের আমলে হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের সবকিছু আছে, আমাদের মেধা আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমরা পূর্ব ভারতের গেটওয়ে, আমাদের সঙ্গে লাগোয়া 2টি রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, কিন্তু তারপরেও
আমাদের রাজ্যের কোনো বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, আজকে তারাই নিজেদের পুঁজি ভিন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এ রাজ্যের একজন বাঙালি শিল্পপতি যিনি এই রাজ্য থেকে পুঁজি তৈরি করেছেন, তিনি আজকে সেই পুঁজিকে সরিয়ে নিয়ে গেছেন গোয়ায়, বিশাল ফ্যাক্টরি তৈরি করছেন। গোয়ার পরে এখন তাদের বিনিয়োগ চলেছে উড়িষ্যায়, জমি খুঁজছেন আসামে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই। সিঙ্গুড়ার নন্দীগ্রাম ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের মানুষের কাছে। তাই উত্তর 24 পরগনার ব্যারাকপুর অঞ্চল, যা শিল্পাঞ্চল বলে পরিচিত ছিল, যেখানে সাইরেন বাজতো, মানুষের কাছে ঘড়ির প্রয়োজন ছিল না, যেখানে ধোঁয়া দেখতো মানুষ আকাশে, আজকে আর কিছু অবশিষ্ট নেই। শেফিল্ড অফ ইন্ডিয়া হাওড়া, বেলুলিয়াস রোড, বেনারস রোড শ্মশানে স্তব্ধতা বিরাজ করছে, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস সরকার আছে। এ সরকার কোন সরকার? কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বাস্তবতা স্পর্শ নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের সেই ঠিকানা জানা নেই। মুখ্যমন্ত্রী যখনই লোকসভা নির্বাচন আসেন তখনই বলেন, তার দলের লোকেরা বলতে শুরু করে দেয়, পরবর্তী প্রধানমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার শুরু হবার কিছুদিন পরেই তারা বলেন, সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আমরাই হব নিয়ামক শক্তি, আমরাই সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। প্রত্যেকবার ভোট হয় 3-3বার। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, কারোর কাছে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ না করে, কারোর আঁচল না ধরে, কারোর কাছে মাথা না নুয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ প্রতিষ্ঠা করেছেন। কিছু মানুষ আবার আলোচনা করছেন, প্রতিনিয়ত মহিলারা অপমানিত হচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মহিলা। কারণ কি? কারণ নাকি লক্ষ্মীর ভান্ডার। আর এই রাজ্যটাই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। লক্ষ্মী আসতে গেলে, এ সময় লক্ষ্মী বসো ঘরে করতে গেলে শান্তির প্রয়োজন আছে। বন্দুক বোমা নিয়ে লক্ষ্মীকে কোনোদিন নিয়ে আসা যায় না। আজকে যে সংঘর্ষ তৈরি করেছেন গোটা রাজ্য জুড়ে, আজকে তাদেরও ভাবতে হবে। আজকে যারা সংখ্যালঘুদের জন্য কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, তাদের প্রশ্ন করুন, সংখ্যালঘুদের ভোট আমরা 1% পাইনি, তারা যদি ভোট নাও দেন তারপরেও পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যাবে। পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে তাকান, 41% সংখ্যালঘু। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিজেপি, তৃতীয়বার সরকার আসতে চলেছে বিজেপি। আরো বেশি শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে ভারতবর্ষের কোনো শক্তি তাকে রোধ করতে পারবে না। কোথায় বিরোধী? কোথায় বিরোধী ঐক্য? কাকে সঙ্গে নিয়ে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বামফ্রন্ট সঙ্গে ছিল গত নির্বাচনে, মুজাফফর আহমদের পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, হরেকৃষ্ণ কুমারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি আত্মসমর্পণ করেছিল ওই লাল রাইটার্স থেকে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই এর মধ্যে দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। আমরা যারা রাজনীতি করি, আমরা সুভাষ বোসের কথা প্রতিধ্বনি নিয়ে আমাদের প্রতিবাদ জানাতে ব্রিগেড চলোর কথা বলি। কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে? সবাই বলছেন মুর্শিদাবাদ চলো। তাও তো বিমানবাবু দিনের আলোয় ফিশ ফ্রাই খেতে গিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ সেলিমের পার্টি তারা রাতের অন্ধকারে হুমায়ুন কবিরের কাছে চলে যাচ্ছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়িয়ে ঈদ উল ফিতরের মঞ্চে বলছেন, বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। ফিরাদ হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি বলছেন, আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি আমরা দুর্ভাগা, প্রত্যেক মুসলমানের উচিত একজন করে হিন্দুকে, ওই কি সব করে না ওদের, ওভাবে দলে টেনে নিয়ে আসা। অর্থাৎ দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে চলছে। মুখ্যমন্ত্রীর বিধায়ক তিনি দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় বলছেন, আমরা হিন্দুরা এখানে 30% কে দয়ে রেখে দিয়েছি।